ঘটনাটা শোনার পর দেবলীনা বলল, কি বলিস তুই? এসব শুনে তো আমার হাত পা কাঁপছে। একবার হোয়াটসঅ্যাপটা অন কর তো। কেন? হোয়াটসঅ্যাপ কেন? যা বলছি তাড়াতাড়ি কর সেটা। কথা বলতে বলতেই হোয়াটসঅ্যাপ অন করে সুমনা। কয়েকটা ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়েই সঙ্গে সঙ্গে কলটা কেটে দেয় দেবলীনা। সুমনাও ছবিগুলো দেখেই তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবলীনাকে। জিজ্ঞেস করে, আরে এটা আবার কি? কার ছবি পাঠিয়ে দিলি? কলটা ডিসকানেক্ট করলেই বা কেন? ওদিক থেকে কোনো রিপ্লাই দেয় না দেবলীনা। রিপ্লাই না পেয়ে সুমনা একটু বিরক্ত হয়ে ওঠে। গতকাল থেকে এমনিতেই একটা আতঙ্ক কাজ করছে সুমনার মধ্যে। তার উপর দেবলীনা কার না কার একটা ছবি পাঠিয়ে সুমনার মেজাজটা দিল আরও বিগড়ে। আসলে ঘটনাটা জানানোর জন্যই সুমনা নিজে থেকেই সাত সকালে দেবলীনাকে কল করেছিল। সুমনার খুব ভালো বন্ধু দেবলীনা। সুমনা সব কথাই যেহেতু দেবলীনার সাথে শেয়ার করে, সে কারণেই কলটা করেছিল। যাই হোক, মোবাইলটা হাতে নিয়ে তখনও বিছানায় বসে আছে সুমনা। ভাবছে গতকালের সেই ভয়ঙ্কর ঘটনার কথা। ততক্ষণে নির্বাণ ঘুম থেকে উঠে পড়েছে। নির্বাণ মানে সুমনার হাজব্যান্ড। নির্বাণের আজ অফিস ছুটি। সুমনাকে চিন্তাকুল অবস্থায় দেখে নির্বাণ বলে, এভাবেই বসে থাকবে নাকি? তোমাকে বললাম তো এসব নিয়ে আর ভেবো না। না গো, ভাবছি না। ওই ওই আতঙ্কটা মন থেকে বার করতেই পারছি না কিছুতেই। ভর দুপুর বেলায় বাড়িতে আচমকা এমন একটা ঘটনা ঘটলই বা কেন? শোনো, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও, আমি চা করে দিচ্ছি 1 কাপ। চা খেয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। চায়ের কাপে চুমুক দিতে দিতে দেবলীনার পাঠানো ছবিগুলো নির্বাণকে দেখিয়ে সুমনা জিজ্ঞেস করে, হ্যাঁ গো, দেবলীনা কার ছবিগুলো পাঠালো বলো তো? কোনো কিছুই না বলে ফোনটা কেটেও দিল। জিজ্ঞেস করতে উত্তর দিল না। এত উদ্বিগ্ন হয়েও না, পরে কল করে জেনে নিলেই তো হলো। সুমনা আর কথা বাড়ায় না। চা খেতে খেতে মনে পড়ছে গতকালের সে ঘটনার কথা। ঘড়িতে তখন দুপুর 2:30। হঠাৎ কলিং বেল বাজতেই সুমনা দরজা খুললে দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকে পড়লেন এক মহিলা। সুমনা কিছু বুঝে উঠবার আগেই সেই মহিলা ততক্ষণে ঢুকে পড়েছেন। হকচকিয়ে গিয়ে সুমনা জিজ্ঞেস করে, কে আপনি? এভাবে ঘরে ঢুকে পড়লেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে যান, আমি চিৎকার করে লোক ডাকবো কিন্তু। তোমার সাথে কথা আছে, তাই ভাবলাম তোমাকে বলা দরকার। তোমাকে বলবো বলেই এসেছি। দেখুন, আমি আপনাকে চিনি না, জানি না, আর আপনার কথা শুনতে যাবই বা কেন? প্লিজ আপনি ঘর থেকে বেরিয়ে যান, আমি এখনই চিৎকার করতে বাধ্য হব। তুমি আমার বোনের মতো, তোমাকে যে অনেক কথা বলার আছে। দিদির কথা না হয় একটু মন দিয়ে শুনলে? একটু শান্ত হও বোন, আমি চোর ডাকাত নই। হঠাৎ করেই দিদি বোন এমন সম্পর্ক ধরে কথা বলা সুমনা যেন কিছুতেই বুঝে উঠতে পারছিল না। বোন বলে ডাকতেই সুমনার মধ্যেও যেন এখনো এক অদৃশ্য বলে একটা অদ্ভুত মায়া কাজ করে গেল। সুমনা বলল, যা বলবেন তাড়াতাড়ি বলে বেরিয়ে যান। একটু জল দেবে বোন? সুমনা জলের বোতলটা রুমের ভিতর থেকে নিয়ে এসে দেখে বলা নেই ক নেই, ততক্ষণে সোফায় বসে পড়েছেন ওই মহিলা। কি হলো, বসে পড়লেন যে? একটু বসেই না, কিছুক্ষণ পর তো চলেই যাব। তুমিও একটু বসো। না না, বসার টাইম নেই, যা বলার তাড়াতাড়ি বলে বেরিয়ে যান। বিরক্ত হচ্ছ বোন, নাকি ভয় পাচ্ছ? চিন্তা করো না, আমি তোমার ক্ষতি করতে আসিনি, তুমি বিশ্বাস করতে পারো। সুমনাও ওনার কথা মতো ওনার পাশে এসে বসে। একটা ভয় তো কাজ করছে, কি জানি কি মতলব। সুমনা বাড়িতে একা। মহিলা বললেন, তুমি বসো তাহলে, আমি তোমাকে একটু চা করে খাওয়াই। ওমা, সে কি? না না, আপনাকে কিছু করতে হবে না, আপনার গতিবিধি ভালো ঠেকছে না। যা বলতে এসেছেন বলে বেরিয়ে যান, আমার হাজব্যান্ড আসার টাইম হয়ে গেছে। এসব জানতে পারলে আমাকে ভীষণ বকাবকি করবে। খেয়ে শুনে কার কথা, গটগট করে কিচেনে ঢুকে চা করতে শুরু করে দিলেন। কোথায় চা, কোথায় চিনি আছে, সবই উনি জানেন। তারপর ফ্রিজ থেকে রসগোল্লা বের করে একটা প্লেটে দিয়ে বললেন, অনেকক্ষণ তো কিছু খাওনি, এটা বরং খেয়ে নাও। আশ্চর্য, সুমনা যে অনেকক্ষণ কিছু খায়নি সে কথা উনি জানলেন কি করে? 2 কাপ চা তৈরি করে নিয়ে সোজা ড্রয়িং রুমে চলে এলেন। সুমনা যে চিৎকার করে লোকজন ডাকবে সেটাও যেন করতে পারছে না। কে যেন বাধা দিচ্ছে সুমনাকে। চিৎকার করার শক্তিটুকুও হারিয়েছে সুমনা। ততক্ষণে ওই মহিলা সুমনার হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে নিজে চায়ে চুমুক দিতে দিতে গল্প শুরু করে দিলেন। মাত্র কয়েকটা মিনিটের মধ্যে সুমনাকে কেমনভাবে যে আপন করে নিল সেটা সুমনাও বুঝতে পারল না। ভদ্রমহিলার বয়স কত হবে, ওই 35-এর কাছাকাছি।
কথায় কথায় জানালেন বাড়িতে ছেলে আর হাজব্যান্ড আছে, সংসারে ওনার শান্তি নেই, ভীষণ ঝামেলা। সুমনা জিজ্ঞেস করলো, ঝামেলা কি নিয়ে? মহিলা বললেন, শোনো বোন, আমার হাজব্যান্ড খারাপ মানুষ নন, ভীষণ ভালোবাসেন। তাহলে আবার ঝামেলা কিসের? একটা অদ্ভুত ঝামেলা, জানো তো। মনে করো ক্রিকেট খেলা হচ্ছে টিভিতে, উনি দেখছেন, মানে আমাকেও দেখতে হবে। আমার ভালো না লাগলেও খেলাটা শেষ হয়ে যাবে, আমাকে নানান প্রশ্ন করতো, বলতে না পারলে ঠাস ঠাস করে চর মারতো। তারপর ধরো খবরে কাগজ পড়ছেন, আমাকে পুরো খবরটা পড়ে শোনাতো। তারপর ওখান থেকে প্রশ্ন করতো এটা সেটা, বলতে না পারলে সেই মারধর। উমা, সে কি, আপনি কিছু বলতেন না? বললে তো আরও মারবে, তাই মুখ বুজে মার খেতাম। তো অমন স্বামীর সাথে থাকা কেন? আমি হলে তো কবে ছেড়ে চলে যেতাম। তাই জন্যই তো ছেড়ে চলে এসেছি সব। বাড়ি ছেড়ে চলে এসেছেন? তা আপনার ছেলে, বাড়ি কোথায় আপনার? বাড়ি দিল্লিতে, ছেলে স্বামীর কাছেই আছে। খুব মন খারাপ করছে, মনে হয় ফিরে যাই। বিশেষ করে ছেলের জন্য মন খারাপ করছে ভীষণ। দিল্লি থেকে চলে এসেছেন? এটা ঠিক করেননি, ছেলের জন্য মন খারাপ তো করবেই। আমার মনে হয় আপনার বাড়ি ফিরে যাওয়াটাই ঠিক হবে। না বোন, আর কখনো ফিরবো না। আমি মানুষটা খারাপ ছিলাম না গো। আর একটা কথা বলি শোনো, আমাকে তুমি নিজের দিদি ভাবতে পারো। তোমার যখন দরকার পড়বে বা তুমি বিপদে পড়বে, আমাকে দিদি বলে মন থেকে ডেকো, আমি চলে আসবো। শুনুন দিদি, সব সংসারেই এমন ঝামেলা হয়, আপনি বাড়ি ফিরে যান। এই কথা বলতে বলতে কেমন একটা মায়ায় জড়িয়ে গেল সুমনা, মনে হচ্ছিল যেন নিজের দিদি। মহিলা বললেন, আমি আর ফিরে যেতে পারবো না কখনোই। কেন? আসলে আমার স্বামীর এই বদস্বভাব কোনোদিনও মন থেকে মানতে পারতাম না। 12 বছর হলো বিয়ে হয়েছিল আমাদের, কোনোদিনই এই স্বভাব বদলাতে পারিনি। মানুষটাকে ঠিকমতো চিনতেই পারিনি কখনো। খুব টেনশন করতাম, আর মাঝে মাঝে বুকে ভীষণ ব্যথা হতো। সেসব ব্যথা এখন আর নেই, তবে আমার শরীরটা আজ জ্বলে যাচ্ছে। জানো বোন, বাড়িতে কেউ ছিল না, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আগের দিন রাতে আমার স্বামীর সাথে ভীষণ ঝামেলা হলো, মন মেজাজ একটুও ভালো ছিল না। ভেবে নিই নিজেকে শেষ করবো আজই। তারপর আমি গায়ে আগুন দিয়ে সুইসাইড করে নিই। মানে তুমি সুইসাইড? সুমনা যেন সব কিছু অন্ধকার দেখছে, ঘরটাও কেমন অন্ধকার হয়ে গেল। সুমনার চোখে মুখে তখন একটা ঘোর। মিনিট 5 পর ঘোর কাটিয়ে সুমনা তাকিয়ে দেখছে সেই মহিলা আর কোথাও নেই। হঠাৎ করে কি যে হয়ে গেল সুমনা বুঝতেই পারল না। গতকালের এই এমন ঘটনার আতঙ্ক সুমনার চোখে মুখে লেগে আছে তখনও। এদিকে নির্বাণ সুমনার মনে সাহস সঞ্চার করে যাচ্ছে সব সময়। নির্বাণ চায়ে চুমুক দিতে দিতে সাহস দিয়ে বলল, এসব নিয়ে যত ভাববে তত উদ্ভট চিন্তা মাথায় আসবে। দুপুরে একটা ফ্রেশ ঘুম দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। সুমনা ভাবতে পারে না কেন এমনটা হলো, কে সেই মহিলা। হঠাৎ করেই সুমনার মোবাইলে রিং বেজে উঠল আবার। সুমনা তাকিয়ে দেখে দেবলীনার ফোন। সুমনা কল রিসিভ করেই দেবলীনাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো, তখন ফোনটা পড়িমড়ি করে রেখে দিলি, তারপর কার সব ছবি আমাকে পাঠিয়ে দিলি, কেমন যেন সব গোলমেলে লাগছে। দেবলীনার গলায় তখন ভয় মিশ্রিত সুর। দেবলীনা ভয়ে ভয়ে বলল, শোন সুমনা, আমি বেশি কথা আর বলতে পারছি না। তোর ওই ঘটনা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। এখন কয়েকটা কথা বলার জন্যই কলটা করলাম। আমাদের ক্লাসমেট রাইমাকে মনে আছে তোর? সুমনা একটু ভেবে নিয়ে বলল, কেন মনে থাকবে না, রাইমার কি হলো আবার? রাইমার কিছু হয়নি, রাইমার দিদিকে মনে পড়ে। রাইমার দিদি মানে পরমাদি? ইয়েস, পরমাদি। সেই কতকাল আগে লাস্ট দেখা, তাও প্রায় 15 বছর হয়ে গেল। তখন পরমাদির বিয়ে হয়নি, ওদের বাড়ি কয়েকবার গিয়েওছি তো। আমাকে নিজের বোনের মতো ভীষণ ভালোবাসতো। তোকে যে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়েছি ওগুলো পরমাদিরই ছবি। পরমাদি এখন ওই রকম দেখতে হয়ে গেছে, আগে কত সুন্দর দেখতে ছিল তাই না? তা হঠাৎ পরমাদির ছবি পাঠালি? সেই কথাটাই তো বলার জন্য কল করেছি। এই পরমাদি দিল্লিতে থাকতো, পরশুদিন রাতে গায়ে আগুন দিয়ে সুইসাইড করেছে। ওর হাজব্যান্ডের সঙ্গে সম্পর্কটা প্রথম দিকে ভালোই ছিল, পরে ঝামেলার সূত্রপাত। শুনেছি পরমাদির বর একটু মেন্টাল ছিল, অদ্ভুত আচরণ করত। পরমাদির একটা ছেলেও আছে, ক্লাস 4-এ পড়ে।
তবে কি কারণে সুইসাইড করেছে সেটা জানায়নি। রাইমা কাল রাতে ফোন করে শুধু এইটুকুই জানালো। সে কি রে, কি বলছিস তুই? শুনে আমার হাত পা কাঁপছে, ভালো লাগছে না কিছুই। আমি তো ভেবেছিলাম সকালে তোকে ফোন করে আমি খবরটা দেব, কিন্তু তুই যা অদ্ভুত ঘটনা শোনালি আমি তো শুনেই হতভম্ব হয়ে গেছি। জানিস, পরমাদির সাথে আমার কথা হতো মাঝে মধ্যে, তোর কথাও খুব জিজ্ঞেস করতো। ভাবলেই ভয় লাগছে। এখন রাখছি রে, পরে কথা বলবো, কিছু ভালো লাগছে না। দেবলীনা ফোনটা কেটে দেয়। সুমনাও শুনে চমকে ওঠে। তাহলে সুমনার বাড়িতে কে এসেছিল? সে পরমাদি নয় তো? পরমাদির সুইসাইডের কারণ কি তাহলে ওটাই? কোথা থেকে যে কী সব হলো, এক অজানা ভয়, একটা আতঙ্ক মনের মধ্যে রয়েই গেল। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে মিঠু দাস সরকার।